আসসালামু আলাইকুম। আমরা আজকে ন্যারেশনের বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এসএসসি এইচএসসির জন্য, এসএসসি ক্যান্ডিডেটের জন্য 24 সালের বিষয়টা আলোচনা করব। আমরা একটু সহজ ওয়েতে আলোচনা করব। দেখো, ন্যারেশন আমরা সাধারণত জানি দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন বা এটাকে আমরা স্পিচ বলতে পারি। স্পিচ এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ, আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন দেখো, ডিরেক্ট স্পিচটা কিভাবে আমরা চিনব, যেটার মধ্যে আমরা ইনভাইটেড কমা থাকবে। দেখো এখানে দেখো কমা আছে, কি আছে? কমা আছে। আর ইনডিরেক্ট স্পিচে কিছু থাকবে না, এই কমাগুলো আর থাকবে না, এই কমাগুলো উঠে যাবে। কমাগুলো আমাদের কী করবে? উঠে যাবে। এখন দেখো, আমরা এটা উদাহরণে বোঝা যায়। বিস মানে উদাহরণ, এক্সাম্পল আমরা যেটাকে বলি। ডিরেক্ট স্পিচে আমরা হি সেইড টু মি, হ্যাঁ, হি সেইড টু মি, এই যে ইনভাইটেড কমা আছে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, হ্যাঁ, মানে আমরা ডিরেক্ট ন্যারেশন বলতে পারি। আর দেখো, যেটাকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা লিখছি কি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল নাও দেন, হ্যাঁ, এই যে এইটাই আমাদের হচ্ছে ইনডিরেক্ট। দেখো, ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে আমাদের কোনো কমা আছে, খালি শেষেটা ফুল স্টপ আছে, শেষেরটা কী থাকে? ফুল স্টপ। আর ডিরেক্ট ন্যারেশনের মধ্যে কী থাকবে? ইনভাইটেড কমা থাকলে আমরা মনে করবো এটা ডিরেক্টে আছে। আর যেটার মধ্যে কোনো কিছু থাকবে না, মানে শুধু লাস্ট শেষে আমাদের কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে, তাহলে এটা আমার হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন আমরা যেসব বইতে পড়েছি, দেখো ন্যারেশন আমরা তিনজন ব্যক্তির মধ্যে হয়। কজন ব্যক্তির মধ্যে হয়? দেখো, আমরা সাধারণত জানি ন্যারেশন দুই প্রকার, লিসেনার, স্পিকার। কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আঙিনে শিখবো। যেমন কি, এই যে দেখো, ন্যারেশন কয়জন ব্যক্তির মধ্যে হয়? ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে হয়। একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে রিপোর্টার, একটা হচ্ছে রিসিভার। এখন তোমাদের কথা হচ্ছে, স্যার আমরা কিভাবে স্পিকার, রিপোর্টার, রিসিভার এগুলো তো আমরা শিখি নাই। দেখো, একটা বিষয় হচ্ছে কি, আমরা যখন কোনো ঘটনা দেখি সাধারণত দুজন ব্যক্তির উদ্বেগ হয়, কিন্তু না, আমরা তিনজন ব্যক্তিকে এখানে পেয়ে থাকি। কিভাবে? আর আমরা সাধারণত যেসব বই পড়ে আসছি, আমরা সাধারণত যেসব বই পড়ি ওই সব বইতে আমাদের কি কয় প্রকার থাকে? স্পিকার এবং লিসেনার দিয়ে আমরা ছোটোকালে পড়েছি। কিন্তু আমরা একটু ভিন্ন আঙিনায় শিখবো। একটা হচ্ছে স্পিকার, আরেকটা হচ্ছে রিপোর্টার, আর হচ্ছে কি রিসিভার। তাহলে এখন দেখো, তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে বলতে পারি। একটা কির মাধ্যমে? গল্পের মাধ্যমে আমরা এটাকে বলতে পারি। গল্পটা কি আমরা একটু দেখানোর চেষ্টা করতে আমাদের। দেখো, তাহলে কি এখন আমাদের প্রমাণ করার পালা ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে। একটি গল্প বলা যাক। আমরা মনে করি, ধরো আমরা কী করি? মনে করি নারায়ণগঞ্জে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এই ঘটনা সম্পর্কে প্রথম যে দেখেছে সে হলো স্পিকার। যেমন দেখো, আমি নারায়ণগঞ্জে থাকি, আমি সর্বপ্রথম একটা দুর্ঘটনা ঘটে দেখবে কি? আমি, হ্যাঁ, দেখার পরে দেখবা সেখানে স্পিকার থাকবে ঘটনাস্থানে, কিন্তু সাংবাদিকরা কোনো ঘটনাস্থানে ঘটলে তারা সরাসরি ঘটনাস্থলে থাকে না। সাংবাদিকরা কি থাকে না। দেখো, তারা স্পিকারে সর্বপ্রথম ঘটনাস্থলে যারা সরাসরি দুর্ঘটনাটা দেখেছিল, ধরো তুমি ছিলা দুর্ঘটনা, তোমাকে জিজ্ঞাসা করবে সাংবাদিকরা এখানে কি ঘটছিল। তারা কি করবে? তাদের কাছে জিজ্ঞাসা করে তারা লিখবে। তারা হলো রিপোর্টার। দেখো, একটা দুর্ঘটনা ঘটছে, তুমি স্পিকার, তোমার কাছে এসে জিজ্ঞাসা করলো সাংবাদিকে এখানে কি ঘটেছিল। তুমি বললে একটা দুর্ঘটনা ঘটছে, দুইজন সাধারণ যাত্রীরা মারা গিয়েছে। তাহলে এই যে যারা লিখবে তারা হচ্ছে রিপোর্টার, যারা লিখবে তারা হচ্ছে রিপোর্টার। এখন দেখো, এই রিপোর্টার এটাকে তারা কি করবে? সংবাদপত্রের মাধ্যমে কি করবে? প্রকাশ করবে, বা টেলিভিশনে তোমরা দেখতে পারবা। যারা এই সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করবে বা টেলিভিশনে যারা শেষে দেখতে পারবে তারা হচ্ছে রিসিভার। একদম শেষে যারা দেখতে পাবে তারা কি হচ্ছে? রিসিভার। তারা কি হচ্ছে? রিসিভার। এই যে তারা হচ্ছে রিসিভার। এখন দেখো, তাহলে আমরা কি রিসিভার পাইলাম? তাহলে একটা ঘটনা তিনজন ব্যক্তির মধ্যেই হয়ে থাকে। কিভাবে? স্পিকার দেখে, রিপোর্টাররা লেখে, আর সর্বশেষে যারা গ্রহণ করে তারা হচ্ছে রিসিভার। তাহলে আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের দিতে পারি। দেখো, হি said to me invite comma I am ill। এই যে দেখো, এই যে কথাটা লিখলাম, হি said to me I am ill। এখন দেখো, এই স্পিকার, এটা কি? স্পিকার। আর এই যে মি এসে রিপোর্টার, আমরা আর দিয়ে দিই রিপোর্টার, হ্যাঁ, রিপোর্টার। তাহলে আর এই কথাটা যারা দেখো, সে আমাকে বলল
আই এম ইল, আমি অসুস্থ। এখন দেখো এই কথাটা তো স্পিকার এবং লিসেনার বলছে, কিন্তু সর্বশেষে যেটা আমরা পাবো, যেমন কি এটাকে আমরা যদি উত্তর লিখি, এভাবে লিখি, হি টোল্ড মি দ্যাট, হ্যাঁ, দ্যাট হি ওয়াজ ইল। এই যে দেখো, এই যে আমি লিখছি, এইটাই হচ্ছে রিসিভার, এইটাই রিসিভার। দেখো স্পিকার রিপোর্টারকে বলছে সর্বশেষ যারা শুনবে তারা হচ্ছে কি রিসিভার, তারা যে গ্রহণ করছে, রিসিভাররা একেবারে আমাদের ডিরেক্ট ন্যারেশনটা করে দেবে। এখন দেখো আমাদের প্রথম বিষয়টা কি, ন্যারেশন করার সময় আমাদের কি কি জানতে হবে। দেখো এই যে এইটা হচ্ছে আমাদের কি স্পিকার, সেই টু হয়েছে রিপোর্টার, রিপোর্টিং ভার্ব, আর মি হয়েছে রিপোর্টার। আর দেখো আই হচ্ছে পার্সন, এই এম হয়েছে টেন্স, আর হয়েছে নাও হয়েছে অ্যাডভার্ব বা নৈকট্য সূচক শব্দ। এগুলো যদি আমি ভালো করে জানি, তাহলে এটাকে আমি যখন ন্যারেশন করেছি, ইনডিরেক্ট করেছি, এই যে শেষে যে পেয়েছি, এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে কি রিসিভার। দেখো তাহলে আমাদের ন্যারেশনের মধ্যে কি কি থাকে, স্পিকার থাকে, রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টার থাকে, পার্সন থাকবে, টেন্স থাকবে, আর নৈকট্য সূচক শব্দ থাকবে, আর অন্য অন্য যে ওয়ার্ড থাকবে ওগুলোর আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে ডিটেলসে যাই একটু। দেখো ন্যারেশন যদি আমরা জানতে চাই কি কি আমাদের জানা লাগবে, একটু দেখো, একটা হাত দেখতে পাচ্ছ তোমরা, একটা হাতকে ফলো করো, দেখো হাতটাকে দেখতে পাচ্ছ। দেখো আমাদের হাতের আঙ্গুল কয়টা, 5টা, আমাদের হাতে 5টা আঙ্গুল। দেখো এই 5টা আঙ্গুলের কথা একটু মাথায় রাখতে হবে, তোমাদের সব সময় রাখতে হবে। ন্যারেশন করার সময় 5টা আঙ্গুলের কথা মাথায় রাখতে হবে, কারণ ন্যারেশন 5টি সেন্টেন্সও হয়, ন্যারেশন 5টি জায়গায় পরিবর্তন করতে হয়। তাহলে কিসের জন্য আমাদের হাতের কথা মনে রাখতে হবে, এই হাতটা তোমার অবিকল, তুমি কল্পনায় ধরে নাও এই হাতটা, তাহলে আমাদের কিসের জন্য হাতটা জানতে হবে, ন্যারেশন 5টি জায়গায় পরিবর্তন হয় আর 5টা সেন্টেন্স হয়। 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা জানি, আরও আমাদের কিছু জানতে হবে বেসিকগুলো। হ্যাঁ, ন্যারেশন জানতে হলে স্টুডেন্টের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই যে ন্যারেশন জানতে হলে তোমাদের কী কী জানতে হবে একটু খেয়াল করো, পয়েন্ট নোট করে নাও। তাহলে সেন্টেন্স চিনতে হবে, টেন্স চিনতে হবে, পার্সন চিনতে হবে, অ্যাডভার্ব বা নৈকট্য সূচক শব্দ চিনতে হবে। তাহলে এই 4টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। ভাইয়া কয়টা জিনিস, 4টা জিনিস। এই 4টা জিনিস যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তুমি ন্যারেশনে সহজে উত্তর করতে পারবা। এখন দেখো ন্যারেশন যে সেন্টেন্সেই থাকে সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে দেখো ন্যারেশন আমাদের যে কোনো সেন্টেন্সেই থাকুক, 5টা সেন্টেন্স আছে আমাদের, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই যে আমাদের 5টা সেন্টেন্স আছে, এই 5টা সেন্টেন্সে যে কোনো সেন্টেন্সেই থাকুক, আমাদের কোন সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী। কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হিসেবে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। হ্যাঁ, শেষে কি থাকবে ভাইয়া, একটা ফুল স্টপ থাকবে সব সময়। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকবে, এই যে পাঞ্চুয়েশন মার্ক করতে গেলে এগুলো লাগবে, এই যে ফুল স্টপ থাকবে। এখন দেখো আমরা একটু শর্টকাটে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো চেনে নেই, একটু সেন্টেন্সগুলো চেনার একটু তোমাদের শিখাচ্ছি। এই যে আমাদের সেন্টেন্সটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে মানে আমাদের কোনো কিছু থাকবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা মার্কার হিসেবে চিনবো, কি দিয়ে, আমরা মার্কার দিয়ে শিখবো। দেখো আমাদের কোনো একটা ভালো প্রোডাক্ট কিনতে গেলে আমরা যদি ইজির থেকে শার্ট কিনি, ইজির একটা লোগো থাকে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো লোগো থাকবে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ভাইয়া লোগোটা কি, প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি যে কোনো ব্র্যান্ডের কিছু কিনতে গেলে লোগো থাকবে, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চিনবো, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমি মনে করবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আমি ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবো, একটা ভার্ব দ্বারা শুরু হবে। হ্যাঁ, ভার্ব দ্বারা শুরু হবে, ডোন্ট, ডু, গো, কাম, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, স্টপ, প্লিজ, লেট। এগুলো যে কোনো একটি থাকবে, এগুলো যে কোনো একটি থাকলে আমরা মনে করবো এগুলো হচ্ছে তোমার লোগো, একটা ব্র্যান্ড। এগুলো যদি থাকে তুমি মনে করবে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ভাইয়া। তাহলে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কীভাবে চিনবা ভাইয়া, মে বা লং থাকবে, মে বা লং, যেখানে মে আছে বা লং আছে সেখানেই আমরা অপটেটিভ সেন্টেন্স বুঝবো। কি সেন্টেন্স বুঝবো, অপটেটিভ সেন্টেন্স বুঝবো। তাহলে আমরা সেন্টেন্স আর এক্সক্লামেটিভ সেন্টেন্স কীভাবে চিনবো, দেখো এক্সক্লামেটিভ একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এই চিহ্নটা যদি থাকে আমি বুঝবো এটা লোগো। এটা হচ্ছে তোমার এক্সক্লামেটিভ সেন্টেন্সের লোগো। এটা হচ্ছে কি সেন্টেন্সের লোগো, এক্সক্লামেটিভ সেন্টেন্সের লোগো। তাহলে তুমি দেখো, তাহলে তুমি খেয়াল করো এক্সক্লামেটিভ সেন্টেন্সের লোগো কি, একটা এক্সক্লামেটিভ চিহ্ন থাকবে, এটা ব্র্যান্ডের চিহ্ন।
তোমার তাহলে এই তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা চিনলাম। এখন দেখো সেন্টেন্স চেনার একটু দেখো, এই যে দেখো আমরা একটা সেন্টেন্স দেখো, আই এম আই স্টুডেন্ট, এটার মধ্যে কি লোগো আছে দেখো দি, এই চিহ্ন আছে, মে বা লং আছে নাই, ডোন্ট, ডু, গো, কাম, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, প্লিজ, এগুলো একটাও নাই ভাইয়া। তারপরে আমরা কি প্রশ্নবাচক চিহ্ন নাই, তাহলে এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স সহজে চেনা যায়। তাহলে যেটার মধ্যে আমরা লোগো পাবো না সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনা করা। কি করা? বর্ণনা করা। তাহলে এখন একটু খেয়াল করো, এই যে আমরা যেটুকু আলোচনা করছি এর মধ্যে আমরা মনে হয় সহজ ওয়েতে পড়াইছি, এর চেয়ে কঠিন ন্যারেশন নেওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের পরীক্ষা একেবারে নিকটে সহজে উপস্থাপন করার জন্য। তাহলে একটু খেয়াল করো, একটু পার্সনটা একটু খেয়াল করো, পার্সনগুলো কী কী? আমরা পার্সন জানি, আমাদের কী কী জানতে হবে দেখো। আই ফার্স্ট পার্সন, আর অবজেক্ট মি, অবজেক্ট হচ্ছে মি, আর পসেসিভ ফর্ম মাই। হ্যাঁ, তারপরে দেখো উই, এটা ফার্স্ট পার্সন, সাবজেক্ট আস, অবজেক্ট আওয়ার, কি আমার পসেসিভ ফর্ম। তাহলে দেখো ইউ সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, কিন্তু এর অবজেক্টিভ ফর্ম হয়েছে ইউ এ, কিন্তু এর পসেসিভ ফর্ম কি? ইউর। তারপর দেখো হি, এটা থার্ড পার্সন, সাবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম কি? হিম, আর এটার পসেসিভ ফর্ম কি? হিজ। তাহলে দেখো একটু তোমরা চোখে দিয়ে একটু চেনা আমরা পার্সনগুলো কীভাবে লাগবে। তারপরে দেখো শি থার্ড পার্সন, থার্ড পার্সন কি? সাবজেক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম শি হচ্ছে, হার হচ্ছে কি? অবজেক্টিভ ফর্ম, আর এটার পসেসিভ ফর্ম কি? হার। তারপরে দে হচ্ছে আমাদের কি? সাবজেক্টিভ ফর্ম, আর দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর দেয়ার হচ্ছে কি? আমাদের পসেসিভ ফর্ম। এই ফর্মগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কেন পার্সনের পরিবর্তনটা আমাদের সবচেয়ে ন্যারেশনে অনেক স্টুডেন্টকে ভোগান্তি করে। আমরা কীভাবে বুঝবো এটা কোন পার্সন, কীভাবে বুঝবো? তাহলে একটু তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো এই যে দেখো পার্সনটা আছে, এই যে আমরা এই ঘর সন দিয়ে আমরা পার্সনটা শিখবো, কি দিয়ে? সন। সন, এই যে দেখো আমরা এসে মানে কি? সাবজেক্ট এসে কি? সাবজেক্ট, ওতে হয়েছে কি? ওতে হচ্ছে অবজেক্ট, ওতে কি? অবজেক্ট। এনে হচ্ছে নো সেন্স, এনে মানে কি? সেন্স, নো সেন্স। আমরা যদি এই সনটা মনে রাখতে পারি তাহলে আমরা পারবো। এসে সাবজেক্ট, এসে কি ভাইয়া? সাবজেক্ট, ওতে কি ভাইয়া? ওতে হচ্ছে অবজেক্ট, এনে মানে কি? নো সেন্স। কি সেন্স? নো সেন্স। এখন দেখো যদি আমাদের ওয়ানে এসে ফার্স্ট পার্সন, টুতে সেকেন্ড পার্সন, থ্রিতে থার্ড পার্সন। ওয়ানে মানে কি? ফার্স্ট পার্সন ভাইয়া, কি পার্সন? ফার্স্ট পার্সন। আর টুতে মানে কি? সেকেন্ড পার্সন, কি পার্সন? সেকেন্ড পার্সন। আর থ্রিতে মানে থার্ড পার্সন। এখন তোমাদের নিয়মটা হচ্ছে কি? যদি আমাদের ফার্স্ট পার্সন হয় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবে ন্যারেশন করার সময়। আর থার্ড পার্সন হলে আমাদের কোনো চেঞ্জ হবে না, কোনো কি হবে না? পরিবর্তন হবে না। দেখো যেটার সাথে যেটার মিল আছে এটা মনে রাখবা। যদি ফার্স্ট পার্সনের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবা, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবা, আর থার্ড পার্সন হলে কি? কোনো নো সেন্স। থার্ড পার্সন হলে কি? নো সেন্স। তাহলে এখন দেখো এই যে তোমরা দেখলা পার্সনের এইটা ঘরটা, তোমাদের একেবারে সহজে টেকনিকের মাধ্যমে কিভাবে তৈরি করেছি। দেখো টেন্সের পরিবর্তন, যদি আমাদের টেন্স যদি আমরা জানতে চাই, এই যে যদি ভার্ব ওয়ান ডু বা ডাস, তাহলে কি লিখবা? ডিড লিখবা। সহজ, টেন্সের কোনো কিছু পড়া লাগবে না। যদি এম, ইজ, আর থাকে আমরা কি লিখবো? ওয়াজ, ওয়ার। আমি বলি এম আর ইজ থাকলে ওয়াজ, আর থাকলে হবে ওয়ার। তারপর যদি হ্যাভ, হ্যাজ থাকে তাহলে হ্যাড লাগবা, কোনো কথা নাই। যদি হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে হ্যাড বিন লাগবা। যদি দেখো মূল ভার্ব যুক্ত কোনো বাক্য হলে, যেমন ডিড, হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত থাকলে বাক্য হলে তাহলে কি? ওয়াজ, ওয়ার যদি থাকে তাহলে হ্যাড ডান বা ওয়াজ ওয়ার, হ্যাঁ, হ্যাড ডান হবে, ওয়াজ ওয়ার, হ্যাড ডান হবে। এখন দেখো এই যে আমরা টেন্সটার কি পরিবর্তনটা, তোমরা এটা যদি মনে রাখতে পারো টেন্সের আর কোনো কিছু লাগবে না তোমাদের। এখন দেখো ওয়াজ ওয়ার যদি পাও তাহলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ ওয়ারই হবে। তারপর দেখো বা পারফেক্ট টেন্স থাকলে আমরা কী হবে? হ্যাড ডান। কী হবে? হ্যাড ডান। তারপরে হ্যাড ডান থাকলে আমরা হ্যাড ডানেই লিখবো। তারপরে হ্যাড বিন থাকলে হ্যাড বিনেই লিখবো। কিন্তু শ্যাল আর উইল থাকলে আমরা উড আর শুড লিখবো, এবং ক্যান থাকলে কুড লিখবো। এভাবে আমরা টেন্সটাকে মনে রাখবা সহজে। এখন দেখো এত বিস্তারিত আলোচনা আমাদের দরকার নেই, আমরা একটু এতে চলে যাই, ডিপে চলে যাই। প্রশ্ন টেন্স শেখলা,
টেন্সের পরে আমরা ধরে টেন্স শেখা হলো, একটু দেখে নাও। তারপরে আমাদের কিছু অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে, নৈকট্য সূচক শব্দ যেগুলো আমরা একটু আগে বলছিলাম। নৈকট্য সূচক শব্দ কি একটু একটু কয়েকটা দেখাই। দেখো এখানে কি আছে তোমার, এখানে কি আছে দিস আছে, দ্যাট হবে, কি হবে দ্যাট। তারপর দিস এখানে দোষ হবে, আরটা এসে কি নাও থাকলে দেন হবে, কি হবে দেন। এগুলো সে নৈকট্য, এগুলো মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। ওই টেন্সটাকে তুমি টানা মুখস্থ করতে হবে, এটাকে তোমার টানা মুখস্থ করতে হবে। তারপর দেখো হেয়ার আছে, তুমি দেয়ার লাগবা, এখানে এগো দেন হবে। তারপরে টুডে এখানে দেবে দ্যাট ডেই হবে, দ্যাট ডেই। এগুলো তুমি টানা মুখস্থ, আমরা ক্লাসে যখন নেব এগুলো সিট সহ তোমরা পেয়ে যাবা। তো অতএব আমরা একটু কীভাবে সেন্টেন্স দিয়ে আমরা ন্যারেশন করবো ওটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তারপর আছে কি দিস ডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টুমোরো দ্যাট দ্য নেক্সট ডে। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, এগুলো কী করতে হবে মুখস্থ। এখন দেখো আমরা ন্যারেশন করতে হলে আমাদের কি জানতে হবে, এই যে আমাদের এই ছকটা যদি তুমি পারো ন্যারেশন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো ন্যারেশন কী হয়ে যাবে সহজ। দেখো অ্যাসাইডিভ সেন্টেন্স যদি থাকে আমরা সেড বা সেড টুর পরিবর্তে টোল্ড লিখবা। কী লিখবা ভাইয়া, অ্যাসাইডিভ সেন্টেন্স যদি থাকে সেডের পরিবর্তে টোল্ড লিখবা, ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট হবে। তারপরে আমাদের পরের অংশ আমরা কী লিখবো, একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দিয়ে আমাদের পরের অংশ আমাদের করতে হবে নিয়ম অনুসারে। আমরা যখন এক্সাম্পল দেখাবো তখন আর ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি করতে যাই আস্কড হবে, কী হবে সেড বা সেড টুর পরিবর্তে আস্কড হবে, ইনভাইটেড কমার পরিবর্তে ইফ হবে বা ডব্লিউএস ওয়ার্ড হবে, কী হবে ডব্লিউএস ওয়ার্ড। তারপরে আবার কি একটা সাবজেক্ট আনতে হবে, ভার্ব অনুযায়ী আমাদের অবজেক্ট অনুযায়ী আমাদের পরের অংশ আমরা কমপ্লিট করতে হবে। এরপরে দেখো ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে টোল্ড লিখতে হবে, কী লিখতে হবে টোল্ড। আর এখানে আমি লিখবো কি টু বা টু নট টু, যদি নেগেটিভ থাকে তাহলে নট টু, আর যদি নেগেটিভ না থাকে তাহলে শুধু টু দিয়ে করবা। তবে লেট আস থাকলে আমরা কী লিখবা সাজেস্ট বা প্রপোস্ট, প্রপোজ, সাজেস্ট বা প্রপোজ। ইনভাইটেড কমার পরিবর্তে কী হবে দ্যাট হবে, ইনভাইটেড কমার পরিবর্তে কী হবে ভাইয়া দ্যাট হবে। এরপরে আমরা একটা সাবজেক্ট আনতে হবে, তারপরে একটা শুড, তারপরে ভার্বের থেকে বাকি অংশ আমরা লিখতে হবে নিয়ম অনুসারে। তারপরে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেইড বা উইশড হবে, প্রেইড বা কী হবে উইশড হবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। তারপরে একটা সাবজেক্ট আনবা, তারপরে কী আনবা মাইট আনবা, কী আনবা ভাই মাইট, তারপরে একটা ভার্ব, তারপরে অবজেক্ট দিয়ে আমাদের পরের অংশ আমরা শেষ করতে হবে। এরপরে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে আমরা এক্সক্লামেট উইথ জয় বা সোর লিখতে হবে। যখন আনন্দ বুঝাবে তখন জয় লাগবে, যখন দুঃখ বুঝাবে তখন সরো। এখন দেখো আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4টা ক্ষেত্রে দ্যাট আছে, খালি 2টা ক্ষেত্রে পরিবর্তন আছে। এক ভার্ব দ্বারা শুরু হলে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ইফ, আর ভার্ব দ্বারা শুরু হলে টু হয়। দেখো এটা মাথায় রাখতে হবে তোমাদের। এরপরে আমাদের একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, বাকি অংশ দিয়ে আমাদের শেষ করতে হবে। তাহলে ঘরটা তোমাদের টানা মুখস্থ করে রাখবা। কিভাবে রাখবা, এই ঘরটা যদি তুমি পারো তোমার ধরো 90% তোমার ন্যারেশনে কমপ্লিট হয়ে যাবে। আমাদের ন্যারেশন কয় জায়গায় পরিবর্তন করতে হয়, 5টি জায়গায় পরিবর্তন করতে হয়। দেখো এখন ন্যারেশন আমরা বিস্তারিত আলোচনা করব। ন্যারেশন কয় জায়গায় পরিবর্তন করতে হয়, 5 জায়গায়। দেখো প্রথমে হচ্ছে ইনভাইটেড কমার, এই যে ইনভাইটেড কমার ভিতরে ভার্বের পরিবর্তন, যেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, যেটাকে আমরা সেড থাকতে পারে, সেড টু থাকতে পারে বা সেই থাকতে পারে, এগুলো যদি থাকে এগুলো পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তারপর 2 নম্বর হচ্ছে কি ইনভাইটেড কমার পরিবর্তন, 2 নম্বর কি ইনভাইটেড কমার পরিবর্তন। 3 নম্বর কি আমাদের পার্সনের পরিবর্তন, এই ধরে ধরে শিখতে হবে। দেখো 4 নম্বর হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন ভাইয়া। তাই 5 নম্বর কি আমাদের অ্যাডভার্ব বা নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। দেখো টেকনিকটা ফলো করে, ন্যারেশন যে 5 জায়গায় পরিবর্তন করতে হয় এটাও অনেকের জানে না। তাই ন্যারেশন আমরা কয় জায়গায় পরিবর্তন করবো, এই 5 জায়গায় তুমি যদি ন্যারেশন পরিবর্তন করতে পারো তোমার প্রায় 90% ক্ষেত্রে ন্যারেশন হয়ে যাবে। প্রথমে কি পরিবর্তন করবা, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এরপরে 2 নম্বর হবে ইনভাইটেড কমার পরিবর্তন, 3 নম্বর হবে পার্সনের পরিবর্তন, 4 নম্বর হবে টেন্সের পরিবর্তন, এবং আমাদের 5 নম্বর হবে কি অ্যাডভার্ব বা নৈকট্য সূচক শব্দের পরিবর্তন, অ্যাডভার্ব বা নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। তাহলে এই যে আমরা শিখলাম ন্যারেশন কয় জায়গায় পরিবর্তন করতে হবে ভাইয়া, 5 জায়গায় পরিবর্তন করতে হবে। এখন দেখো
নোট, একটা নোট দেখো, এখানে একটা কথা আছে, দেখো নোট ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি দেখো, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি 5টি সেন্টেন্সের মধ্যে যে কোনো কোনটিতে আছে, কোনটিতে দেখো সেন্টেন্সটির মধ্যে কোনটিতে আসে সেটি বুঝতে হবে, সেটি ক্ষেত্রে বুঝতে হবে। যেমন কি তুমি ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্সটা আছে ওটা তোমার ভালো করে জানতে হবে। 5টা সেন্টেন্স আছে না, 5টা সেন্টেন্সের মধ্যে আমাদের ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আমাদের থাকবে ওই অংশটা কোন সেন্টেন্সে আছে ওটা তোমার বুঝতে হবে। তাহলে কি দেখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে না ইন্টারোগেটিভ না অপটেটিভ না ইম্পারেটিভ না এক্সক্লামেটিভ, এই 5টা সেন্টেন্সকে আগে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। তুমি যখন করবা এই 5টা সেন্টেন্সকে তোমার খুঁজে বের করতে হবে, কয়টা সেন্টেন্সের কোন সেন্টেন্স আছে তোমার জানতে হবে। এরপরে দেখো এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের ম্যাজিক মেথড 1 এই মেথডটা যদি তুমি পারো ইনশাআল্লাহ তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কোনো থাকবে না, টেনশন থাকবে না। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো যদি সেই বা উইল সেই থাকে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, টেলস বা উইল টেল, হ্যাঁ টেলস বা উইল টেল, হ্যাঁ। এখন তো ইনভার্টেড কমার পরিবর্তে কি লাগবা, দ্যাট লাগবা, কি লাগবা, দ্যাট লাগবা। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেই বা উইল সেই থাকে ইনভার্টেড কমার পরে দ্যাট হবে, আর এগুলোর পরিবর্তে সেইর পরিবর্তে টেলস বা হ্যাঁ উইল টেলস হবে। আর এর মধ্যে কোনো তো মার্কার থাকে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কোনো মার্কার থাকবে না, এটা পরিবর্তন করতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কি আদার্স। দেখো সেই বা উইল সেই থাকলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন করতে হবে। কির পরিবর্তন করতে হবে দেখো যদি সেই বা উইল সেই পাই আমরা রিপোর্টিং ভার্বের মধ্যে যদি এইটা পাই সেই বা উইল সেই পাই তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না, শুধু পার্সনের পরিবর্তন করবে। কির পরিবর্তন হবে, শুধু পার্সনের পরিবর্তন করতে হবে। দেখো নোট, দেখো রিপোর্টিং স্পিচে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয় বা রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট বা পাস্ট যাই হোক না কেন রিপোর্টিং স্পিচের ভার্বগত কোনো পরিবর্তন হবে না। কি টেন্স থাকলে, চিরন্তন সত্য কথা থাকলে রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকুক আর পাস্ট ফর্ম থাকুক তাহলে তোমার কি হবে না, ভার্বের কোনো পরিবর্তন হবে না। কির পরিবর্তন হবে না, কোনো ভার্বের পরিবর্তন হবে না। দেখো নোটটা দেখো, এই নোটটা, তারপর দেখো ম্যাজিক রুলস হচ্ছে 2, আমরা ম্যাজিক রুলসটা 1টা দেখা হলো, এখন একটু 2টা দেখো। এখন দেখো 2 দেখো যদি আমাদের ওইভাবে না থাকে, যদি এইভাবে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কি আছে ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি পেয়েছো সেই বা সেই টু থাকলে আমরা সেইড বা টোল্ড লিখবো। এখন অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে, সেইড আবার টোল্ড এগুলো লেখা যাবে, কোনো সমস্যা না, এখন মডার্ন ইংলিশে অনেক পরিবর্তন আসছে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কী লাগবা, দ্যাট লাগবা, এটা কোনো ক্লোজ মার্কা থাকে না। এরপরে আমরা কী লাগবো, সাবজেক্ট তারপর ভার্ব তারপরে অবজেক্ট। এখন আমরা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো এটা কিভাবে করব। এখন দেখো আমরা তাহলে দেখো এইটাই তোমাদের বেশিরভাগ আসে, এই ফর্মেটটা ম্যাজিক ফর্মেটটা 2-1টা কম আসে তোমাদের। তাহলে দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেইড বা সেইড টুর পরিবর্তে সেইড বা টোল্ড লাগবো, ইনভার্টেড কমা দ্যাট লাগবো। আর এখানে কোনো ক্লোজ মার্কার কি ওই ব্র্যান্ড বলছিলাম, মানে কোনো লোগো থাকবে না। ইন্টারোগেটিভে থাকি প্রশ্নবোধক চিহ্ন, অপটেটিভে থাকবে তোমার মে বা লং, ইম্পারেটিভে থাকবে তোমার কি ভার্ব দ্বারা শুরু হবে, এক্সক্লামেটরি একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো তো নাই, মার্কার তো আমাদের নাই। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা করব ব্যাখ্যা। রিপোর্টিং ভার্বে যদি সেই বা সেইট এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই বা সেইট এর কোন পরিবর্তে টেলস বা টোল্ড হবে যদি অবজেক্ট থাকে, আর যদি না থাকে কোনো পরিবর্তন হবে না। যদি অবজেক্ট থাকে তাহলে কি সেইর পরিবর্তে টেল, আর এসে কি তুমি সেইটের পরিবর্তে টোল্ড লাগবে। আর অবজেক্ট না থাকলে কোনো লেখা দরকার নাই, তখন আর পরিবর্তন হবে না। 2 নাম্বার এসে ইনভাইটেড কমার পরিবর্তে কি লাগবে, দ্যাট লাগবা। তারপরে পার্সনের পরিবর্তন করতে হবে। 4 নাম্বার টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নাম্বার অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে। এখন দেখো আমরা সোহাগ স্যারের বিশ্লেষণ অ্যানালাইসিস দেখো, হ্যাঁ অ্যানালাইসিস দেখো, অ্যানালাইজ দেখো, একটু খেয়াল করো। এই যে আমরা এখন যেটা শিখবো এটার মাধ্যমে তুমি 90% তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স যেখান থেকে আসুক তুমি পারবা। দেখো বিশ্লেষণটা একটু দেখো, তোমরা অনেক সহজ হয়ে যাবে ন্যারেশনটা। দেখো এগুলো এটা আমরা কোড সেন্টেন্সে করতে আসি, অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা দেখি
দেখো আমাদের প্রথমটা কি করতেছে, ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্সটা সেটা জানতে হবে। দেখো এই যে ইনভার্টেড কমার মধ্যে এটা কোন সেন্টেন্স আছে, ভাই আমি তো এটা দেখতে পারতে আছি, এটা আছে। দেখো এখানে একটা ফুল স্টপ ছিল, হয়তো ওঠে না। দেখো এটা আমাদের কি, এটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আছে, নাই। এটার মধ্যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, না হয় নাই। মেয়ে বা লং দ্বারা হয়েছে, না হয় নাই। এটা এক্সক্লামেটরি চিহ্ন আছে, না। তাহলে এটা কি সেন্টেন্স, অ্যাসাইটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, অ্যাসাইটিভ সেন্টেন্স। তাহলে দেখো অ্যাসাইটিভ, তাহলে এটা কি সেন্টেন্স, অ্যাসাইটিভ সেন্টেন্স। তোমার খেয়াল করো, তাহলে আমি সেন্টেন্সটা চিনে গেলাম। দেখো অ্যাসাইটিভ সেন্টেন্সে সেই টুর পরে পর অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমরা সেইডের পরিবর্তে কি লিখবো। দেখো 1 নম্বর পরিবর্তনে দেখো সেইডের পরিবর্তে আমরা টোল্ড লিখেছি, কি লিখছি, টোল্ড। দেখো হি সেড টু মি আই অ্যাম উইল, হ্যাঁ ওয়েল নাও। হ্যাঁ এখন দেখো ওয়েল নাও, এই যে দেখো আমি কি প্রথমে 1 নম্বর পরিবর্তন কি লিখছি, সেইডের পরিবর্তন। এই সেইডের পরিবর্তে কি লিখছি, আমি টোল্ড লিখেছি। তারপর দেখো 2 নম্বর, দেখো আমি 2 নম্বর কাজকে আমরা পড়েছিলাম, ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট লিখেছি। দেখো হি টোল্ড মি দ্যাট। দেখো 2 নম্বর আমরা ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট লিখেছি। এরপরে দেখো 3 নম্বর পরিবর্তনে দেখো হি টোল্ড মি দ্যাট, এটা তো 2 নম্বর পরিবর্তন আছে। 3 নম্বর দেখো পার্সনের পরিবর্তন, আইটা কি পার্সন, ফার্স্ট পার্সন, সন দিয়ে পরিবর্তন করতে হবে, কি দিয়ে, সন। 1 2 3 আমরা জানি অনে মানে সাবজেক্টকে ধরবে, আই কাকে ধরবে, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হিটা এনে দিলাম। এই যে পার্সন পরিবর্তন করলাম, দেখো হি আইসে ফার্স্ট পার্সন কাকে ধরছে, হিকে, তাহলে আমি হি লিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর হিসেবে টেন্সের পরিবর্তন, ওই যে 5টি জায়গায় পরিবর্তন করতে হয়, তোমার মনে আছে, অবশ্যই মনে আছে। তাহলে হি টোল্ড মি দ্যাট, তারপরে হি তো বসাইছি 3 নম্বরে বসানোর পর এখানে ওয়াজ লিখছি, কেন, এম থাকলে হবে ওয়াজ, ইজ আর এম আর ইজ থাকলে ওয়াজ হবে। এরপরে দেখো তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ, হ্যাঁ ওয়েল। এখন দেখো এখানে কি আসলে নাও, আসলে নাওর পরিবর্তে আমি কি লিখছি, দেন লিখেছি। তাহলে টোটাল ইনডাইরেক্ট নারেশনে কী হবে, হি টোল্ড, হ্যাঁ হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল দেন। তাহলে দেখো কত সহজে আমরা অ্যানালাইসিসটা করেছি। এখানে দেখো ব্যাখ্যা, দেখো সেডের পরিবর্তে টোল্ড বসাইছি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইছি, আই ফার্স্ট পারসন, হ্যাঁ কাকে ধরবে, ইনডাইরেক্ট স্পিচের সাবজেক্ট হিকে অনুসরণ করে, হি হয়ে যাবে, কি হয়ে যাবে, হি হয়ে যাবে। দেখো কত সহজে বিশ্লেষণ করা। টেন্সের পরিবর্তন, হ্যাঁ এম এর পরিবর্তে কী হয়েছে, ওয়াজ বসাই, এম থাকলে কী হবে, ওয়াজ হবে। দেখো কত সহজ। তারপর দেখো অ্যাডভার্বের পরিবর্তন, হ্যাঁ অ্যাডভার্বের পরিবর্তন, হ্যাঁ দেখো পরিবর্তন অনুসারে নাও আছে, নাওর পরিবর্তন আমরা কী লেখাবো, দেন লিখবো। তাহলে দেখো কত সহজে তোমাদের অ্যানালাইসিস বিশ্লেষণ করা। এবিল একটা সুন্দর বই, এটা আমার নিজের লেখা বই, ইংলিশ গ্রামার 8 বইটা। ইনশাল্লাহ 2024 সালের জন্য 24 সালের জন্য পাবলিকেশন করব। যদি তোমাদের মনে হয় বইটা তোমাদের উপকৃত হবে, ইনশাল্লাহ তোমরা নিতে পারো, ইংলিশ গ্রামার 8। আর এছাড়া তোমরা আমার বিভিন্ন কোর্স চালু করব, তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাও যোগাযোগ করতে পারো, ইংলিশ গ্রামার 8। এই যে আমার দেখো এখানে নামেই লেখা আছে ইংলিশ গ্রামার 8, তাহলে কি ইংলিশ, হ্যাঁ ইংলিশ গ্রামার 8 মানে ইংরেজি ব্যাকরণে সাহায্য করা। তাহলে দেখো ইংরেজি ব্যাকরণটা যদি এইভাবে ধরে ধরে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের মনে হয় ইংরেজি যে ভয়টা থাকার কথা ছিল এটা থাকবে না, ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি। এরপরে দেখো পরেরটা তোমরা নিজেরা পারবে, এটা একটু তোমরা দেখে নাও, পারবা। এখন দেখো তোমাদের যদি যারা এই বিশ্লেষণটা যে না বুঝবে তার জন্য আরেকটা বিশ্লেষণ আছে। দেখো এই বিশ্লেষণটা ধর তুমি বুঝলা না, হ্যাঁ তোমরা এটা তোমরা 2 নম্বরটা তোমরা করে নেবা, বিশ্লেষণটা তোমরা করে নেবা। 2 নম্বরটা তোমরা ট্রাই করবা আমার মতন করে, আমি যেভাবে পড়াইছি এইভাবে। তাহলে দেখো বিশ্লেষণ 2, বিশ্লেষণ কি 2। তাহলে দেখো এই 2টাকে দিয়ে তোমরা পারবা। দেখো 2টা একটু খেয়াল করো, 2টা কীভাবে করেছি আমরা। তাহলে দেখো এই যে দেখো আমাদের প্রথম কাজ আছে এই যে ইনভার্টেড কমা, এটার মধ্যে কোন সেন্টেন্স আছে এটা আগে তোমার জানতে হবে। দ্য ইনভার্টেড কমা সেন্টেন্সটা আছে আমাদের অ্যাসাইডিভ সেন্টেন্স। ভাইয়ারা কি সেন্টেন্স আছে, অ্যাসাইডিভ। এইটা যদি তুমি ধরতে পারো তোমার ইংলিশ টেন্সের আর কিছু অ্যাসাইডিভ সেন্টেন্স আছে। আসো অ্যাসাইডিভ সেন্টেন্স আমরা তো পড়েছি। দেখো অ্যাসাইডিভ সেন্টেন্সে আছে, তাহলে আমি এটাকে পরিবর্তন করতে হবে। এক সেইডের পরিবর্তন আমি কী লিখছি, আমরা জানি হিট, সেইট থাকলে অবজেক্ট আছে, অবজেক্ট মি আছে, তাহলে টোল্ড হবে। 1 নম্বর পরিবর্তন আমি কী লিখছি, টোল্ড। দেখো পরিবর্তন দেখো, তারপর মি লিখেছি। ইনভার্টেড কমার পরিবর্তে কী লাগবা, দ্যাট লাগবে, এটা 2 নম্বর পরিবর্তন। তারপর আই ফার্স্ট পারসন কাকে ধরবে, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কি
হি, তারপরে আমরা এখানে হি এনে দিলাম, এটা 3 নাম্বার পরিবর্তন। এম থাকলে হবে কি, এই এম আছে এখানে কি লিখলাম, ওয়াস লিখলাম, এটা 4 নাম্বার পরিবর্তন। তবে ইল, তারপরে আমরা জানি ইল লিখলাম, তারপরে আছে টুডে থাকলে আমরা কি লিখবো, দ্যাট ডে, এটা 5 নাম্বার। দেখো ন্যাশন পেজে কয় জায়গায় পরিবর্তন হয়, 5 জায়গায় পরিবর্তন হয়। এটা কি সত্যি কথা? দেখো ন্যাশন যে 5 জায়গায় পরিবর্তন হয়, দেখো ধরে ধরে শিখাইছি, দেখো ধরে ধরে দিয়েছি। এখন দেখো অ্যানালাইসিসটা তোমরা নিজেরা, একটা স্টুডেন্ট নিজে বাসায় বসে, একজন টিচার ছাড়া সেও পারবে। দেখো অ্যান্সারটি কীভাবে হলো, এমন হলো, তার পুরো বিশ্লেষণ আমি এখন তোমাদের দিচ্ছি। পুরো দেখো উপরে যে বাক্যটি দেওয়া হয়েছে তার রিপোর্টিং স্পিচের দ্বিতীয় অংশটি ফাংশন অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স। কী সেন্টেন্স আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। দেখো কত সুন্দর বিশ্লেষণ করা। দেখো অতএব এই বাক্যটি রিপোর্টিং ভার্বের সেড টু এর পরিবর্তে আমরা জানি কি হবে, টোল্ড হবে। অবজেক্ট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড হয়, কি হয়, টোল্ড। দেখো এবং দুটি ক্লোজের মাঝখানে কমা উঠাতে হলে কী হবে, কমা উঠে গেলে দ্যাট বসাবা। এই যে দুটা ক্লোজের মাঝখানে যে কমা আছে, কমা যদি আমরা উঠাতে চাই তাহলে হবে দ্যাট, কী হবে, দ্যাট। দেখো আরেকটি জিনিস লক্ষ্য করো, দেখো প্রথম অংশে সেইট পাস্ট টেন্সে হওয়ার জন্য পরের অংশ কি, আই অ্যাম ইল, হ্যাঁ আই অ্যাম ইল টুডে, হ্যাঁ হয়ে গেল পাস্ট টেন্সে হয়ে গেল। তাহলে কি লিখলাম, আই অ্যাম ইল টুডে কি লিখলাম, হি ওয়াজ ইল দ্যাট ডে। দেখো কত সহজ। এই যে আমি পাস্ট টেন্স থাকলে এই সাইডে যদি পাস্ট টেন্স থাকে, পরের সাইডে কী লাগবে, পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে দেখো এখানে পার্সন আই এর পরিবর্তে হি আর এম এর পরিবর্তে ওয়াস হয়ে গেল, এবং অ্যাডভার্ব বা নৈকট্য শব্দ টুডেই আছে, এর পরিবর্তে দ্যাট ডে হয়েছে। দেখো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো ঠিক মতন তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে বুঝতে পারার জন্য তোমরা এখন কি করতে পারো, এই যে এগুলো তোমাদের বড় ভাই বা যে কারো আছে তার থেকে তোমরা টিপসের মাধ্যমে নিতে পারো, এবং এগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। কেন, একটা জিনিস হচ্ছে যত তুমি অনুশীলন করবা তত পারবা। যদি তুমি অনুশীলন না করো তুমি পারবা না। এখন দেখো আমাদের স্টুডেন্টরা সে পরিশ্রম করতে চায় না, মানে চায় স্যারেরা নকল দিয়ে আসবে, পরীক্ষায় লিখবে। হ্যাঁ, তাহলে দেখো এরপরে যদি আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। আচ্ছা, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মার্কার কি, প্রশ্নবোধক চিহ্ন। মার্কারটা কি, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে তুমি অতএব তুমি চিনতে পারবে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। এটা মার্কারটা মানে কি বুঝেছি, এটা ভালো ব্র্যান্ডের জিনিস কিনলে ওটা একটা লোগো থাকে। যেমন এটা তুমি ইজির একটা শার্ট কেনো, ইজি লেখা থাকবে, বাটা কোম্পানি বাটা লেখা থাকবে। এই যে ব্র্যান্ডগুলো লেখার জন্য তুমি মার্কার, তাহলে তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেখলে তুমি মনে করবে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি থাকে, আমরা সেইড টুর পরিবর্তে আস্ক লিখবা, তারপরে ইনভাইটেড কমার পরিবর্তে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড হবে। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ইনভাইটেড কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডেই বসবে, আর না থাকলে কি হবে, ইফ হবে, বা কি লিখতে পারো, ওয়েদার্সও লিখতে পারো। দেখো তাহলে এগুলো দেখেন, ইফ লেখো, এরপরে কী লিখবা, গঠনটা কী হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি আদার্স। কেন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকুক আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকুক, তোমাদের সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী করতে হবে। কি সেন্টেন্স অনুযায়ী, অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী করতে হবে। কেন, আমরা যত সেন্টেন্সে নারেশন করি সবগুলো লাস্টে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী নিয়মটাকে ফলো করতে হবে। তাহলে এখন দেখো এই যে আমরা দেখালাম, এই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা কী কী হবে এগুলো একটু মনে করো, দেখো আমরা এক্সাম্পলে দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এই যে দেখো ব্যাখ্যাটা দেখো, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি আমাদের রিপোর্টিং ভার্বে সেইড টু এর পরিবর্তে আস্কড, হ্যাঁ এগুলো তোমাদের দরকার নেই, তোমরা একটা দিয়ে শেখো। এগুলো হচ্ছে অ্যাডভান্স বা একটু ভালো স্টুডেন্টের জন্য, ওগুলো দরকার নেই। আস্কড লিখবা, কী লিখবা তোমরা, আস্কড। তাহলে দেখো আর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স রিপোর্ট এই যে কমার পরিবর্তে, হ্যাঁ ইনভার্টেড কমার পরিবর্তে কী হবে, ইফ বা ডব্লিউএস করছেন, আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড। তারপর পার্সন পরিবর্তন করতে হবে, এরপর টেন্সের পরিবর্তন করতে হবে, 5 নম্বর অ্যাডভার্বের পরিবর্তন। সবসময় তো মনে আছে আমাদের 5টা জায়গায় পরিবর্তন, এই 5টা জিনিস তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা অ্যানালাইসিস করে দেখি একটা প্রশ্নকে। দেখো বিশ্লেষণটা দেখো। এখন দেখো আমরা এটা কোন সেন্টেন্স আছে এটা একটু জানার চেষ্টা করি। দেখো এই যে দেখো আমাদের উইল ইউর নট গো টু দ্য শো, এই কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমার এটা আছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আছে। কি সেন্টেন্সে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আছে। আচ্ছা তাহলে প্রথম আমার পরিবর্তন করতে হবে ইনভাইটেড কমার, মানে সেইডের পরিবর্তন, সেইডের পরিবর্তে আমি সেইড টু আছে,
তাহলে সেইড টুর পরিবর্তে আমি কি লিখছি আস্ট লিখেছি। এর আগে কোনো পরিবর্তন করেছি? মাই মাদার আমি লিখে দিয়েছি হুবহুবই। এরপরে সেইডের পরিবর্তে আস্ট লিখছি। 1 নাম্বার পরিবর্তন আমাদের হয়ে গেল, দেখো 1 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বার কি, মাই মাদার আস্ট মি লিখেছি ইনভার্টেড কমার পরিবর্তে, দেখো এই যে সেইড টুর পরিবর্তে আস্ট বসাই এবং ইনভার্টেড কমার পরিবর্তে কী লাগবা ইফ। আচ্ছা এখানে তো ইফ হবে কেন, এখানে এটা ডব্লিউএস ওয়ার্ড না, এই জন্য আমি এখানে ইফ লিখতে হবে কেন, উইলটা ডব্লিউএস ওয়ার্ড না, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো আমি ইফ লিখেছি। এরপরে দেখো মাই মাদার আস্ক মি ইফ। এখন দেখো এখানে পার্সন আছে, কি আছে ইউ, ইউ কাকে ধরবে সন দিয়ে, দেখো এই যে সন 1 2 3। আচ্ছা ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরবে। তাহলে অবজেক্ট দেখো ইউ কাকে ধরবে মিকে, মি মানে কি, মি এসে আমাদের অবজেক্টিভ ফর্ম আই এর, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম কি আই লিখবো, আই লিখেছি দেখো। এরপরে দেখো মাই মাদার আস্কড মি ইফ আই, এই আই তো আমরা এখানে লিখেছি। এখন দেখো এখানে আমরা কি আছে উইল আছে, উইল থাকলে কী হবে উড, হ্যাঁ উড হবে, কী হবে উড লিখেছি। 4 নাম্বার পরিবর্তন হয়ে গেছে, টেন্সের পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো এরপরে আমাদের নৈকট্য সূচক শব্দ নাই, নৈকট্য সূচক শব্দ না থাকলে আমরা হুবহু লিখে দিই। দেখো দিই এটা কী হলো, মাই মাদার আস্কড মি ইফ আই উড হ্যাঁ নট গো টু দ্য শো। এই যে দেখো আমরা পরিবর্তন করেছি। এখানে দেখো ইউ সেকেন্ড পারসন, তাই ডিরেক্ট স্পিচের অবজেক্ট মিকে অনুসরণ করে ইউ হয়ে যাবে কি আই, লিখলাম আই। এরপর টেন্সের পরিবর্তে উইলের পরিবর্তে কি লিখলাম উড লিখলাম। লক্ষণীয় বিষয় হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসেছে, তাই আয়ের পরে উড বসাতে হয়েছে। এই যে দেখো এই যে আমরা লিখলাম, এইভাবে যদি ধরে ধরে তোমরা শেখো ইনশাআল্লাহ ন্যারেশনে কোনো ভয় আমার মনে হয় থাকবে না তোমাদের। এরপরে কি দেখো যদি কেউ না বোঝে, কোনো স্টুডেন্ট যদি ওটা না বোঝে, তাহলে তার জন্য কি বিকল্প পদ্ধতিতে তৈরি করে দিয়েছি। তাহলে দেখো একটা স্টুডেন্টের জন্য কিভাবে তৈরি করা হয় দেখো। তাহলে আমরা এটা দেখি, মাই ফাদার সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল টুডে। তাহলে এই যে মার্কার আছে, এটা কি সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে দেখো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফাদার হ্যাঁ সেডের পরিবর্তে কী লাগবে, সেড টুর পরিবর্তে আস্ট লিখেছি মি। এই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কী লাগবো ইফ, কেন এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়নি। তারপর দেখো ইউ কাকে ধরবে অবজেক্টকে, অবজেক্ট কি তোমার মি হয়ে যাবে কি আই। আর এখানে আর আছে অক্সিলারি ভার্ব, আর থাকলে কী লাগবা, আর থাকলে ওয়াজ লিখতে হবে কেন আয়ের পরে ওয়াজ হয়, তাহলে ওয়াজ দেখো। তো এরপরে আমাদের কী হবে গোয়িং টু স্কুল, এই টু ডে থাকলে কী হবে নৈকট্যের সাথে দ্যাট ডেই হবে। তাহলে দেখো এখন অ্যান্সারটা বিশ্লেষণটা তোমরা দেখো, এই অ্যান্সারটি কিভাবে এমন হলো এবার তাই দেখো। রিপোর্টিং স্পিচের অংশটি ইন্টারোগেটিভ হয়, সেই এর পরিবর্তে আস্ক লিখলাম, আস্ক বসাই বা লিখলাম। এরপরে দুটি বাক্য অংশে কমা উঠিয়ে কী লাগবা ইফ লাগবা। এরপরে একটি জিনিস মনে রাখতে হবে, তা হলো ইন্টারোগেটিভ বাক্যকে ন্যারেশন করার সময় ইফ বা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত শব্দ লেখা পরে সঙ্গে সঙ্গে সাবজেক্ট বসাতে হবে। কী বসাতে হবে সঙ্গে সঙ্গে, দেখো আমি সাবজেক্ট বসাই দিয়েছি, দেখো আই। এই যে আমি ইফ বা ডব্লিউএস ওয়ার্ডের পরে সঙ্গে সঙ্গে কী বসাতে হবে সাবজেক্ট। এরপরে সাহায্যকারী ভার্ব প্লাস অন্য অংশ একের পর এক লিখতে হবে। অতএব উপরোক্ত বাক্যর ক্ষেত্রে ইফ এরপরে সাবজেক্ট আই নিয়ম অনুসারে বসিয়ে তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ হয়েছে কেন, আর থাকলে ওয়াজ হয়ে যাবে, মূল ভার্ব গোয়িং এবং অন্য অংশ বসে গেছে, অন্য অংশে কি বসে গেছে। তাহলে দেখো বন্ধুরা তোমরা অনেকের মনে হয়তো ভাবছো ইফ কিভাবে বসলো, এরপরে আই এরপরে আই কিভাবে হলো। হ্যাঁ তাই বলছি, দেখো ইন্টারোগেটিভ অংশে রিপোর্টিং স্পিচের প্রথম শব্দটি যদি কোনো সাহায্যকারী ভার্ব দ্বারা সূচিত হয়ে থাকে বা শুরু হয়ে থাকে, তবে ইফ দিতে হবে। এবং যদি কোনো ভার্ব না থাকে তাহলে ডব্লিউএস যুক্ত শব্দটি থাকবে, মানে ডব্লিউএস ওয়ার্ড থাকবে, যেটাকে আমরা বলি যেমন হট হু, এগুলো থাকবে। তাহলে আমাদের অক্সিলারি কি দ্বারা শুরু হয়েছে, আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে দেখো
তাহলে কি আমরা ডব্লিউএস ওয়ার্ড ছিল না, তবে ওই ডব্লিউএস যুক্ত সেন্টেন্সটি লিখতে হবে। যদি থাকে তাহলে তুমি লিখবা, না থাকলে লেখার দরকার নাই, না থাকলে তোমার কি লেখার দরকার নাই। তাহলে তুমি খেয়াল করো, এই যে যতটুকু বিশ্লেষণটা তোমরা পড়লে একজন টিচারের আর কোনো হেল্প লাগবে না তোমাদের ইনশাল্লাহ। তাহলে দেখো, এই যে দেখো, তাহলে লিখবে এখানে, দেখো এখানে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি পরিবর্তন আই লিখলাম। হ্যাঁ, তাহলে দেখো আমরা জানি এগুলো ব্যাখ্যাগুলো তোমরা একটু পড়ে নিলেই হয়ে যাবে। কেন পড়ে নিলে ডিটেলসলি হয়ে যাবে? কেন টেন্সের ক্ষেত্রে দেখো, কেন এখানে তোমাদের একটা কথা আছে আর ছিল, কিন্তু স্বাভাবিকভাবে সেটি পাস্টের টেন্সে কী হওয়ার কথা, ওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আমরা না লিখলাম না, কারণ আয়ের পরে ওয়ার কি বসে না। তাই একটু হিসাব নিকাশ না করলে করে ওয়াজ বসাতে হবে। একটু তো চিন্তা করতে হবে কখন তোমারই হবে, হ্যাঁ কখন তোমার হবে। তাহলে তুমি দেখো এই ব্যাখ্যাভাবে যদি শেখো, ইনশাল্লাহ আমার মনে হয় না তোমাদের ন্যারেশন নিয়ে কোনো ঝামেলা বা থাকবে। তাহলে খেয়াল করো, একটু ব্যাখ্যাটা একটু পড়ে দেখো। এইভাবে তোমাদের অ্যানালাইসিস করা একটা বই, যে বইটা আমি মনে করি এসএসসি এবং এইচএসসি বলো, যে কোনো অ্যাডমিশন বলো, এইগুলোর জন্য তোমার সবচেয়ে বেটার একটা বই। হ্যাঁ, সবচেয়ে বেটার একটা বই হবে। আর এভাবে তোমরা শেখার চেষ্টা করবা, এটা তোমাদের জন্য একটা ডেমো ক্লাসের মতন। ইনশাল্লাহ এভাবে তোমাদের ইংলিশ ধরে ধরে শেখাবো।